হ্যালো স্টুডেন্টস, আরএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃতি বিষয়ের পদ্য বনেচর ও ভাষণম তার 2 নম্বরের প্রশ্নগুলি নিয়ে। দেখো, তোমরা ভিডিওটি খুবই ভালো লাগবে এবং ভিডিওটি এন্ড অবধি তোমরা দেখবে। দেখো, সংস্কৃত মডেল কোয়েশ্চেন, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার, পদ্য হচ্ছে বনেচর ও ভাষণম। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। বনেচর ভাষণম পদ্যে বনেচর নিয়োগের কারণ কি? উত্তরটা দেখে নাও। যে যুধিষ্ঠির দুর্যোধনের রাজ্য শাসনের বিষয়ে তথ্যসমূহ জানার জন্য বনেচরকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। তারপরে প্রশ্ন দেখো, যে বনেচরকে কে নিযুক্ত করেছিলেন এবং কেন? বনেচরকে নিযুক্ত করেছিলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির দুর্যোধনের রাজ্য শাসনের বিষয়ে তথ্যসমূহ জানার জন্য। তারপরে প্রশ্ন দেখো, যে কিরূপ বাক্য জগতে দুর্লভ এবং রাজার হিতৈষীদের আচরণ কিরূপ হবে? উত্তরটা দেখে নাও। যে জগতে হিতকরী ও মনোহর বাক্য দুর্লভ, তাই বনেচরের সত্য ও অপ্রিয় বাক্য যুধিষ্ঠিরকে মেনে নিতে হবে। হিতৈষী ব্যক্তিগণ অপ্রিয় হলেও সত্য বলেন এবং হিতকর উপদেশ প্রদান করেন। আবার মিথ্যা ভাষণ তৎক্ষণাৎ সুখ উৎপন্ন করলেও তা অমঙ্গলজনক। অতএব প্রিয় মিথ্যা ভাষণ পরিত্যাগ করে অপ্রিয় সত্যকে সর্বদা স্বীকার করা উচিত। তারপরে প্রশ্ন দেখো, যে বনেচর ভাষণম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? বনেচর ভাষণম পাঠ্যটির উৎস হল ক্রিয়াতার্জনীয়ম নামক কাব্যের বনেচরা গমনম নামক প্রথম সর্গ। তারপরে প্রশ্ন দেখো, চার চক্ষুকে এর অর্থ কী? চোরেরাই যাদের চক্ষুস্বরূপ, অর্থাৎ রাজাকে চার চক্ষু বিশিষ্ট বলা হয়, কারণ রাজা নিজের দুটি চক্ষু ছাড়াও চরের চক্ষু দ্বারা প্রজাদের অবস্থা দেখে থাকেন। তারপরে প্রশ্ন দেখো, হিতকর ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কেন? উত্তরটা দেখে নাও। জগতে হিতকর ও মনোহর বাক্য দুর্লভ, কিন্তু হিতৈষী ব্যক্তিগণ অপ্রিয় হলেও সত্য বলেন এবং হিতকর উপদেশ প্রদান করেন। আবার মিথ্যা ভাষণ তাৎক্ষণিক সুখ উৎপন্ন করলেও তা অমঙ্গলজনক। অতএব প্রিয় মিথ্যা ভাষণ পরিত্যাগ করে অপ্রিয় সত্যকে সর্বদা স্বীকার করা উচিত। তারপরে প্রশ্ন দেখো, যে যুধিষ্ঠিরের কাছে বনেচর কেন ক্ষমা প্রার্থনা করেছিল? উত্তরটা দেখে নাও। রাজারা চরের সাহায্যে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন, তাই রাজকার্যে নিযুক্ত চরের মনোহর মিথ্যা ভাষণের মাধ্যমে রাজাকে কখনোই প্রতারণা করা উচিত নয়। তাই বনেচরের কথা সত্য হলেও তা যুধিষ্ঠিরের কাছে অপ্রিয় হবে। সেই জন্য বনেচর আগেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন। তারপর প্রশ্ন দেখো, যে ত্রিগণ শব্দের অর্থ কী এবং ত্রিগণের যথাযথ সেবা ত্রিগণের কে যথাযথ সেবা করেছে? তাহলে ধর্ম, অর্থ ও কাম এদের সমষ্টি হলো ত্রিগণ এবং দুর্যোধন ত্রিগণের যথাযথ সেবা করেছেন। তারপরে সমস্ত পদ দেখো, যুধিষ্ঠির, বনে চরতি বনেচর। তারপরে প্রশ্ন দেখো, যে মন্দবন্ধু ও কুৎসিত প্রভুকে? বনেচরের মতে মন্দবন্ধু হলেন যে ব্যক্তি রাজাকে হিতোপদেশ দেন না, আর কুৎসিত প্রভু হলেন যে প্রভু হিতোপদেশ দাতার কাছে হিতবাক্য শোনেন না। তারপরে প্রশ্ন দেখো, যে চরেরা কি সংগ্রহ করে এবং তাদের কথা সার কি? চরেরা অপরের কথিত বাক্যগুলি সংগ্রহ করে এবং তাদের বাক্যগুলি সার হলো বার্তা। তারপরে প্রশ্ন দেখো, কিংসখা ও কিংপ্রভু পদ দুটির অর্থ কী? বনেচরের মতে কিংসখা হলেন যে ব্যক্তি রাজাকে হিতোপদেশ দেন না, আর কিংপ্রভু হলেন যে প্রভু হিতোপদেশ দাতার কাছে হিতবাক্য শোনেন না। তারপরে প্রশ্ন দেখো, যে বনেচর কেন এবং কার ছদ্মবেশে দুর্যোধনের রাজ্যে প্রবেশ করেছিল? বনেচর দুর্যোধনের রাজ্য শাসনের বিষয়ে তথ্যসমূহ জানার জন্য ব্রহ্মচারীর ছদ্মবেশে দুর্যোধনের রাজ্যে প্রবেশ করেছিল। তারপরে প্রশ্ন দেখো, যে বনেচর তার বক্তব্যকে প্রবৃত্তসার বলেছে কেন? তাহলে রাজারা চরের সাহায্যে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন, তাই রাজকাজে নিযুক্ত চরের মনোহর মিথ্যা ভাষণের মাধ্যমে রাজাকে কখনোই প্রতারণা করা উচিত নয়। তাই বনেচরের কথা সত্য হলেও তা যুধিষ্ঠিরের কাছে অপ্রিয় হবে। তারপরে প্রশ্ন দেখো, যুধিষ্ঠিরং দ্বৈতবনে বনেচর। দ্বৈতবন বলতে কি বোঝো? দ্বৈতবন হলো জলাশয় বেষ্টিত বন। মহাভারতে উল্লেখ আছে, যেখানে শোক এবং মোহ নেই তাই হলো দ্বৈতবন। এবং বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈতবনে বাস করতেন। তারপরে দেখো, তথাপি জিগমস্য
কাকে কেন জিগ্ম বলা হয়েছে? তো জিগ্ম পদটির অর্থ হলো কপট, এখানে জিগ্ম দুর্যোধনকে বলা হয়েছে। মনৌজস ও মানধনা পদ দুটির অর্থ কী? প্রবল ক্ষমতা আছে যাদের তারা হলেন মনৌজস, এবং কুল এবং শিলাদির অভিমান যাদের সম্পদ তারা হলেন মানধনা। বলছে শ্রিয় করুণামধিপতিস্য পালনীয়ম, এখানে কুরুদের অধিপতি কে ছিলেন? এখানে কুরুদের অধিপতি হলেন দুর্যোধন। তারপর দেখো বর্ণিলিঙ্গি এবং স্বীয় শব্দের অর্থ কী? বর্ণিলিঙ্গি শব্দের অর্থ হলো ব্রহ্মচারী ছদ্মবেশ, এবং স্বীয় শব্দের অর্থ হলো যে রাজলক্ষ্মী প্রতিষ্ঠা। তারপরে প্রশ্ন দেখো যে কৌরবদের অধিপতিকে দুর্যোধনকে? কৌরবদের অধিপতি হলেন দুর্যোধন, এবং দুর্যোধন মহাভারতের প্রধান খলনায়ক এবং কৌরবদের মধ্যে জ্যেষ্ঠ, যিনি হস্তিনাপুরে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারীর শতপুত্রের মধ্যে প্রথম, যিনি পাণ্ডবদের প্রতি চরম ঈর্ষা ও শত্রুতার জন্য পরিচিত। তারপরে প্রশ্ন দেখো যে হিতৈষীগণ মিথ্যা কথা বলেন না কেন? এই প্রশ্নটার উত্তর, তারপরে কে মনোহর অথচ হিতকর বাক্য বলেন? এই দুটো প্রশ্ন উত্তর একই হবে, দেখে নাও তোমরা। দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল? দুর্যোধনের সাম নীতি কখনোই দান শূন্য ছিল না, তিনি মধুর ব্যবহারের সঙ্গে অর্থাদিও দান করতেন, তবে যথার্থ গুণ বিচার করেই তিনি প্রজাদের সমাদর করতেন। তারপরে প্রশ্ন দেখো যে আদর্শ রাজার গুণাবলীগুলি কী কী, বা গুণগুলি কী কী? আদর্শ রাজা যথাযথ বলছে বিবেচনা করে সমান দৃষ্টিতে ভক্তি সহকারে অনাসক্তভাবে ত্রিগণ তথা প্রজাবর্গকে সেবা করেন, এবং রাজার অসাময়িক আচরণ করাই উচিত, অমায়িক আচরণ করাই উচিত, আবার আদর্শ রাজা যে সম্মানপূর্বক সমাদরের সঙ্গে দানকর্ম করেন। তারপরে প্রশ্ন দেখো যে প্রভুর অনুজীবীদের কীরূপ আচরণ কর্তব্য? যেহেতু রাজা চরের সাহায্যে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন, তাই প্রভুর কাছে নিযুক্ত চরের যে মনোহারী মিথ্যা ভাষণে কখনোই প্রভু বঞ্চনা করা উচিত নয়, মানে কখনোই প্রভুকে বঞ্চনা করা উচিত নয়, সত্যই বলা উচিত। তারপরে প্রশ্ন দেখো কে কাকে জয় করবার ইচ্ছায় গুণ সম্পদের দ্বারা বিমল কীর্তি বিস্তার করেছেন? দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করবার ইচ্ছায় গুণ সম্পদের দ্বারা বিমল কীর্তির বিস্তার করেছেন। তারপরে দেখো তোমরা সৎ সেবকের কি করা উচিত? মানে এই প্রশ্নটা এক উত্তর হবে, আগে আলোচনা করেছি, এরকম প্রশ্ন দেখো। দুর্যোধন কিভাবে যশ বিস্তার করেছেন? এটা দুর্যোধন রাজা যুধিষ্ঠিরের গরিমাকে অতিক্রম করার বাসনায় ও প্রজাদের প্রতি নিজের প্রতি অনুরক্ত করে রাখার জন্য আপন মহৎ গুণের দ্বারা সুশাসন প্রতিষ্ঠা করেছেন, এবং পক্ষপাত শূন্য দৃষ্টিতে তিনি শ্রদ্ধা সহকারে হস্তিনাপুরে প্রজা পালন করে চলেছেন। এমনভাবে তিনি ত্রিবর্গ অর্থাৎ ধর্ম, অর্থ ও কামের সেবা করেছেন, যাতে কোনোটি ক্ষুণ্ণ হচ্ছে না, সবকটি জীবনে সমানভাবে বজায় থাকছে, এবং দুর্যোধন মধুর ব্যবহারের সঙ্গে দানের মাধ্যমে সকলকে সন্তুষ্ট করে রেখেছেন। দেখো তোমরা আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা জাস্ট একবার পড়ে নেবে, শুধু একবার পড়ে নেবে এগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং এর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এবং আমি যেটা আলোচনা করলাম যে প্রশ্নগুলো, তার পিডিএফ যদি পেতে চাও তাহলে নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে তোমরা ওই নাম্বারে হাই লিখবে, আমি সমস্ত পিডিএফ তোমাদেরকে, কোনো টাকা পয়সা লাগবে না, সব সেন্ড করে দেবো আমি। টাটা বন্ধুরা।